নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত গল্প দর্পণ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দর্পণ। গল্প অনেক রকম শোনা যায়, তার ভেতরে যেটা সবচেয়ে চালু, অর্থাৎ লোকে শুনতে শুনতে প্রায় সত্যি বলেই মেনে নিয়েছে, সেটা সংক্ষেপে এই রকম। খুব ঘটা করে অভিনয় হচ্ছিল সেদিন, এমনকি স্বয়ং ইংরেজ পুলিশ সাহেব পর্যন্ত থিয়েটার দেখতে এসেছিলেন। কিন্তু প্রথম অঙ্ক শেষ হতেই গটগট করে বাক্স নিয়ে বেরিয়ে গেলেন পুলিশ সাহেব। রাগে তার টকটকে লাল মুখ প্রায় ফেটে পড়বার উপক্রম। হাতের কালো গালার ছড়িখানা ঘোরাতে ঘোরাতে সাহেব সোজা গিয়ে ঢুকলেন গ্রিন রুমে। কোথায় ম্যানেজার? আমি এক্ষুনি তাকে অ্যারেস্ট করব। নাকের একপাশে একটা ক্রেপের গোঁপ লাগাতে লাগাতে ছুটে এলেন ম্যানেজার সদাশিব ঘোষ। তার হাঁটু দুটো তখন থরথর করে কাঁপছে, চোখ দুটো ঠিকরে পড়বার উপক্রম। খাঁটি পৌরাণিক ভক্তিরসের নাটক, এর মধ্যে রাজদ্রোহের ছিটেফোঁটাও আছে বলে তো কেউ কল্পনা করেনি। সদাশিব বললেন, আজ্ঞে স্যার। নো স্যার, তোমাকে এক্ষুনি থানায় যেতে হবে। এই বলে সাহেব নিজের জুতোর ওপরে ছড়িটা ঠুকতে লাগলেন। ভাবটা এই, দরকার হলে ছড়িখানা আরও 2 হাত এগিয়ে অন্য কিছু ঠুকতে পারেন। সদাশিবের তখন প্রায় শ্বাস উঠবার উপক্রম। ধরা গলায় বললেন, কি কিন্তু স্যার, আমার অপরাধ। সাহেব গর্জন করে উঠলেন, তোমার অপরাধ অমার্জনীয়। তুমি স্টেজে স্ত্রীলোক নামিয়ে অভিনয় করাচ্ছ, সেজন্যে গভর্নমেন্টের কোনো অনুমতিও নাওনি। সদাশিবের ভয় এবার সীমাহীন বিস্ময়ে রূপান্তরিত হয়ে গেল। সাহেব কি নেশা করে এসেছে নাকি? আজ্ঞে স্যার, কোথায় স্ত্রীলোক? কি বলছেন আপনি? আমার সঙ্গে চালাকি করার চেষ্টাও করবে না। সাহেব আবার হুঙ্কার ছাড়লেন, দ্যাট বেহুলা, ওই দ্যাট ওম্যান। বেয়াদবি হবে এ কথা জেনেও সদাশিব হো হো করে হেসে উঠলেন এবার। স্যার, হি ইজ নেভার আ ওম্যান স্যার। ওর নাম চারুচন্দ্র বিশ্বাস, রেগুলার দাড়ি কামায়। হোয়াট? ইজ ইট পসিবল? সাহেবের চোয়াল ঝুলে পড়ল। একজন পুরুষের গলার আওয়াজ ওই রকম হয়? হাঁটবার সময় ঠিক বাঁ পাও এগিয়ে দেয়? আই কান্ট বিলিভ ইট। হ্যাঁ, আমি ডাকছি স্যার, আপনি দাঁড়ান। শুধু চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনই নয়, তারপর সাহেব নাকি একটা সোনার মেডেলও দিয়েছিলেন চারুকে। বলেছিলেন এমন আশ্চর্য অভিনেতা ইংল্যান্ডেও নাকি তিনি দেখেননি। লোকের মুখে চলে আসছে এই কাহিনী। কেউ কেউ আবার 2-1 পর্দার রঙও চড়িয়ে দেয় এর ওপর। কিন্তু সত্যটা আর কেউ যাচাই করে না। সদাশিবের কাছে নয়, চারুর কাছেও না। হয়তো সত্যের ছোঁয়ায় গল্পের রংটা ফিকে হয়ে যাবে, এই ভয়। কিন্তু এমনটা যে হতে পারে, হওয়া সম্ভব, চারুকে দেখে সন্দেহ মাত্র থাকে না তাতে। মেয়েলি কথাবার্তা চারুর, মেয়েলি চালচলন, লোকে ঠাট্টা করে তাকে চারুবালা বলে। একটা ব্যাংকে কেরানিগিরি করে। সদাশিব সেখানকার বড়বাবু। কাউন্টার ভর্তি অসংখ্য লোকের সামনে এসেই হয়তো ফট করে বলে বসেন, এই চেকটা তাড়াতাড়ি পেমেন্ট করে দাও তো ম্যাডাম, বড় দরকারি। ম্যাডাম শুনেও চারু আর রাগ করে না। সহকর্মীরা কেউ কেউ যখন তাকে বৌদি বলে ডাকে, তখনও না। এমনকি সঙ্গে সঙ্গে পানের ডিবে খুলে এগিয়ে দেয় তাদের দিকে। এহেন চারু শেষ পর্যন্ত কিনা বিয়ে করে বসল। বিয়ের খবরটা ছড়াবার মুখে অবশ্য ঠাট্টা তামাশা করেছিল সবাই। অজস্র বেয়ারা রসিকতা করেছিলেন সদাশিব।
এটা কি করেছো চারু? এ কি হচ্ছে? তোমার যে একজন পুরুষ মানুষকে বিয়ে করার দরকার ছিল। এরকম নানান কথা। বিয়ে হয়েছিল রংপুরে, কাছাকাছি। মস্ত বরযাত্রীর দলও গেল সঙ্গে। সারা রাস্তা সমানে হইচই করল সবাই। সদাশিব একখানা গানও লিখে দিলেন। তার বিষয়বস্তু হচ্ছে এই রকম: দিনকাল সব বদলে যাচ্ছে আজকাল। এখন আর মেয়ে পুরুষে বিয়ে হচ্ছে না, হচ্ছে পুরুষে পুরুষে কিংবা মেয়েতে মেয়েতে। তাই আমাদের চারুবালা, ইত্যাদি ইত্যাদি। সমস্ত পথ সেটা কোরাসে গাওয়া হতে লাগল। বিয়ের বাসরে ওটা কীর্তন অথবা গজলের সুরে গাওয়া হবে তাই নিয়ে গবেষণাও করতে লাগলেন সদাশিব। কিন্তু বিয়ের আসরে আর কারো বাকস্ফূর্তি হল না। বধূ কমলার মুখের ঘুমটা যখন খুলে দেওয়া হলো, তখনই সবাই থমকে গেল। এমনকি যে সদাশিব চিরকাল শহরের সেরা রসিক বলে আখ্যা পেয়ে এসেছেন, তিনি পর্যন্ত মুখ খুলতে পারলেন না চট করে। ঢ্যাঙা চেহারার মেয়ে কমলা, মাথায় প্রায় চারুরই সমান, সমস্ত মুখে প্রবীণ অভিজ্ঞতার একটা স্থির গাম্ভীর্য, চোখে কালো চওড়া ফ্রেমের কড়া চশমা, গরম লোহার ওপরে কয়েক ফোঁটা জল পড়বার মতোই রসিকতার উৎসাহগুলো বাষ্প হয়ে মিলিয়ে গেল হাওয়ায়। বন্ধুদের তরফ থেকে বেশ রংদার প্রীতি উপহার ছাপানো হয়েছিল কিছু। একজন সেইটে বিলি করতে উঠেছে, সদাশিব তার হাত চেপে ধরলেন। এখানে থাক, ফিরে গিয়ে হবে। বিদেশে ভদ্রলোকদের সামনে ওসব ফুক্কুরিগুলো না করাই ভালো। ফেরবার পালাটাও আর তেমন জমেনি। সন্ধেবেলা ট্রেনে চেপেই সদাশিব একটা বাঙ্কে লম্বা হয়ে পড়লেন। জনা কয়েক তাকে অনুসরণ করল। কয়েকজন নিরুদ্যমে তাস খেলায় ঘণ্টাখানেক কাটিয়ে দিল। বাকি সবাই বসে বসে 2-3 সিগারেট ধ্বংস করল। কয়েকটা জোর করা রসিকতার বুদবুদ ফুটে উঠতে না উঠতে মিলিয়ে গেল। তারপর এ ওর ঘাড়ে কাঁধ রেখে শুরু করলে ঝিমুতে। শুধু জেগে বসে রইল চারু আর কমলা। মোটের ওপর চারুর সংসার বেশ নির্ঝঞ্ঝাটে। বছর 6 বড় এক বোন ছিল, অনেকদিন মারা গেছে সে। ছোট একখানা ছিমছাম বাড়িতে সে আর তার মা। ব্যাংক থেকে শখানেক টাকা সে মাইনে পায়। চা বাগানের কিছু শেয়ারও তার কেনা আছে। চলে যায় একরকম। বাড়িতে পা দিয়েই গিন্নি হয়ে বসল কমলা। বাতে পঙ্গু চারুর মা এক বোঝা চাবি কমলাকে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, বাঁচলাম। তারপর একখানা লাঠিতে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে পাশের বাড়িতে তাস খেলতে চলে গেলেন। বেশ ভালোই কাটছিল কয়েকটা দিন। নতুন নেশার আমেজে মাসখানেক দিব্যি ডুবে রইল চারু। তারপর হঠাৎ একদিন বিপর্যয় কাণ্ড ঘটল একটা। শহরের ড্রামাটিক ক্লাবে আবার শাহজাহান নামানো হচ্ছে। যথা নিয়মে পিয়ারার ভূমিকায় রিহার্সাল দিয়ে বেশ খুশি মনে গানের কলি ভাজতে ভাজতে রাত 11টায় চারু বাড়িতে এসে পৌঁছল। এ সময় মা তার কোনোদিনই জেগে থাকে না। একটা কোনো বই খুলে নিয়ে টেবিলের সামনে বসে বসে ঝিমোয় কমলা। কিন্তু আজ ঘরে ঢুকে চারু দেখল কমলা ঠায় বসে আছে। খুব মন দিয়ে একটা সেলাইয়ের কাজ করে চলছে। সহজ লঘু ভঙ্গিতে চারু জানতে চাইল, আর যে চোখ পুরোপুরি খোলা তোমার? কমলা সেলাই রেখে উঠে পড়ল। কঠিন শান্ত গলায় বলল, হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নাও। চমকে উঠে কুঁকড়ে গেল চারু। পলকের জন্য দেখতে পেল কমলার মুখে রেখায় রেখায় প্রবীণ পরিণত গাম্ভীর্য, চোখে বেমানান কালো ফ্রেমের চশমা। খাওয়া শেষ হয় প্রায় নিঃশব্দে। বিছানায় এসে কমলা বলে, একটা কথা আছে তোমার সঙ্গে। অজ্ঞাত আশঙ্কায় একবার দৃষ্টি তুলেই নামিয়ে ফেলে চারু। এত মোটা ফ্রেমের চশমা কেন ব্যবহার করে কমলা? হঠাৎ যেন মনে হয় ওর চোখ দুটো আর দেখা যাচ্ছে না। তাদের উপর দুটো কঠিন কালো পরকলা পরানো। বিনা ভূমিকায় কমলা বলল, দত্তদের বাড়ি থেকে মেয়েরা এসেছিলেন, পরশু ওদের বাড়িতে বিয়ে।
বালিশের রঙিন তোয়ালেটাকে এক মনে লক্ষ্য করতে করতে চারু বলল, জানি ও বাড়ির ছোট মেয়ে বিচ্ছুর বিয়ে। তা হবে। কমলার গলার আওয়াজ আরো শক্ত হতে লাগল। বিচ্ছুই হোক আর আরশোলাই হোক, ও বিয়েতে তুমি যেতে পারবে না। বলে কি কমলা? যেন আকাশ থেকে পড়ল চারু। ভয় ভুলে গিয়ে বিহ্বলভাবে তাকিয়ে রইল কমলার মুখের দিকে। বিচ্ছুর বিয়েতে সে যেতে পারবে না? এমন একটা অসম্ভব কথাও কেউ কোনোদিনও ভাবতে পেরেছে নাকি? সে কি কথা, ওরা যে আমাদের আপনার জন, 10 রাত্রিরের জ্ঞাতি, না গেলে চলবে কেন? সবাই বলবে কি তবে? কমলা বললে, যা বলছে তার চেয়ে আর বেশি কি বলবে? 10 রাত্রিরের জ্ঞাতি, ওভাবে যারা অপমান করে যায় বাড়ি বয়ে, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা রাখা উচিত নয়। চারুর চোখ কপালে উঠল। বলল, অপমান? কি অপমান করে গেল বাড়ি বয়ে? ওরা তো সেরকম লোক নয়। কমলার মুখে প্রবীণ গাম্ভীর্য ক্রোধে আর বিরক্তিতে গুমুট হয়ে আসতে লাগল। ওরা কিরকম লোক সে তুমি হয়তো ভালো জানো, কিন্তু তুমি না হলে মেয়েদের বাসর জমবে না। তুমি পরিবেশন না করলে খাওয়া হবে না মেয়েদের। তোমার নাম যে চারুদি। এসব কথা যারা বলতে পারে তাদের সঙ্গে তুমি সম্বন্ধ রাখতে চাও? চারু আবার হাঁ করে রইল কতক্ষণ। এ তো জানা কথা। এসবের জন্যেই তো চারু সারা শহরে অসামান্য খ্যাতি পেয়েছে। এ থেকে এমনভাবে চটে যাওয়ার কি কারণ থাকতে পারে কমলার? চারু হাসল, বলল, হে হে হে, তাতে আর কি হয়েছে, ও তো সবাই বলে। তিক্ত ক্রোধে দপ করে জ্বলে উঠল কমলা। আর তাই শুনে তোমার ভারী আত্মপ্রসাদ বোধ হয়, তাই না? ছি ছি, তুমি কি মানুষ? নইলে এসব শোনবার পরে হাসতে তোমার একটুও লজ্জা করছে না? বিছানা ছেড়ে উঠে গেল কমলা। দুম করে চলে গেল ঘরের বাইরে। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থেকে আস্তে আস্তে উঠে এলো চারুও। বারান্দার একটা থাম ধরে চুপ করে দাঁড়িয়ে আছে কমলা। আকাশে কৃষ্ণা পঞ্চমীর চাঁদ ডুবে যাচ্ছে। উঠোনের দুটো লিচু গাছের ওপর থরথরিয়ে কাঁপছে বিবর্ণ আলো। পরদিন সকালে উঠেই চারু বিছানার দিকে তাকালো। কমলা নেই। কখন পাশে এসে শুয়েছিল সে টের পায়নি, কখন উঠে গেছে তাও সে জানে না। দুটো ব্যাপারই সম্পূর্ণ নতুন। হঠাৎ যেন নেশার ঘোর ভেঙে গেল চারুর। ঠিক কথা, এতদিন পরে কোথায় কি যেন একটা গোলমাল হয়ে গেছে। দাড়ি কামানো, বাজার করা, স্নান খাওয়া সেরে অফিস যাওয়া, সব রুটিনে বাঁধা প্রতিদিনের কাজ। এর ভেতরে কাল রাত্রে কমলার ব্যবহারটাকে ভালো করে ভেবে দেখবার সময় পেল না চারু। থিয়েটারে পাঠ ছাড়া আর কোনো কিছু নিয়ে ভাববার সময় কোনোদিনই পায়নি চারু, আজও পেল না। কিন্তু কথাগুলো নতুন করে তার মনে পড়ল অফিসে আসবার পরে। মফস্বল শহরের ব্যাংক, প্রথম ঘণ্টা দেড়েক পরেই কাজ খুব বেশি থাকে না। মনের ভেতরে একটা বিষণ্ণ জিজ্ঞাসা জাগিয়ে চুপ করে বসে রইল তাই চারু। কি বলতে চায় কমলা? এতদিন পরে লজ্জা পাওয়ার মতো কি কারণ ঘটল তার? এই শহরে, শুধু এই শহরেই বা কেন? আশেপাশের কোনো ড্রামাটিক ক্লাবেই এমন অ্যাক্টর নেই যে তার মতো ফিমেল পার্ট করতে পারে। কত জায়গা থেকে কতবার ভাড়া করে নিয়ে গেছে তাকে। সেকেন্ড ক্লাসে চড়িয়েছে, খাইয়েছে সোরাবজির হোটেলে। শুধু পুলিশ সাহেব কেন, আরও 15-20টা মেডেল পেয়েছে সে, তার মধ্যে 3টে সোনার। ফিমেল পার্ট করতে করতে এমনই হয়ে গেছে যে মেয়ে মহলে তার অবারিত দাঁড়। অথচ কমলা। ঝড়টা এলো 2 দিন পরে। আগের রাত্রে প্রায় 3টের সময় ফিরেছিল চারু, একেবারে চোরের মতো। কমলাকে সে বাঘের চাইতেও ভয় করে। তার নিষেধের কথাও সে ভুলতে পারেনি। মনে মনে প্রতিবাদ অবশ্য করেছিল, সে যাবে না,
অথচ বিচ্ছুর বিয়ে হয়ে যাবে, এই কল্পনাই যে করা চলে না। কমলার নিষেধটা নিছক পাগলামের খেয়াল ছাড়া আর কিছুই নয়। কিন্তু বেলা যতই পড়ে আসতে লাগলো ততই শুরু হলো ছটফটানির পালা। বেশ তো, না হয় মেয়েদের আসরে সে বসবে না, সে না হলে পরিবেশন করার লোক জুটবে না, তাও তো নয়। তাই বলে বিচ্ছুর বিয়েতে সে আদেও যেতে পারবে না, এই কি করে হয়? কমলার এসব আবদারের কোনো মানেই হয় না। তাছাড়া আত্মীয় যখন, সামাজিক দায়িত্বও তো রয়েছে একটা। যাবে, সে যাবে, বিয়েটা দেখবে, তারপর চলে আসবে চট করে। তবু যথেষ্ট জোর পাচ্ছে না মনে। অদ্ভুত কঠিন কমলার দৃষ্টি। সেদিন কিভাবে দাঁড়িয়েছিল বারান্দার থাম ধরে, কাছে গিয়ে একটা কথা পর্যন্ত বলবার সাহস হয়নি চারুর। সে যেন কমলা নয়, আর কেউ। অনিশ্চিত সংশয়ের ভেতরে চারু একটু একটু করে বাড়ির দিকেই পা বাড়াচ্ছিল। হঠাৎ পাশে একটা রিকশা এসে থামল। সদাশি, গায়ে তার সিল্কের জামা, তা থেকে আতরের গন্ধ। বললেন, একা যাচ্ছিল, ভালোই হলো, তোমাকেও পাওয়া গেল, নাও উঠে পড়ো। হৃৎপিণ্ড চমকে উঠল চারু। কোথায় যেতে হবে? গাছ থেকে পড়লে যে, তোমারই তো কুটুম বাড়ি, হে, দত্তদের ওখানে, নাও নাও উঠে পড়ো। কিন্তু চারু একবার ঢোক গিলল। আপনি যান সদাশিবদা, আমায় এখন বাড়ি যেতে হবে, জামা কাপড়ও বদলানো হয়নি। আবার জামা কাপড় বদলাবে কি হে? গায়ে পাট ভাঙা গরদের পাঞ্জাবি, শান্তিপুরি ধুতি। চারু চমকে উঠল। বেরুবার সময় নিজেই কখন বেশ একটু সেজেগুজে বেরিয়েছে তা সে টেরও পায়নি। দুর্ভাগ্য আর কাকে বলে! প্রাণপণে একবার আত্মরক্ষা করতে চাইল চারু। একবারের জন্যে কমলার গম্ভীর কঠিন মুখখানাকেও ভেবে নিতে চাইল মনে মনে। কিন্তু তার আগেই হাত চেপে ধরলেন সদাশিব। তারপরে আর কোনো প্রতিজ্ঞাই টিকে রইল না চারুর। বাইরের বৈঠক থেকে কখন যে অন্তপুরের আসরে চলে গিয়েছে সে নিজেই টের পেল না। মেয়েদের ভিড়, শাড়ি, সুগন্ধি, গয়নার ঝলক, হাসি আর গানের মাতলামি। নেশায় বুঁদ হয়ে রইল চারু। মেয়েলি গলায় গান গাইল, ঠাট্টা তামাশায় জমাট করে রাখল আসর। যখন ফিরে এলো তখন রাত ৩টে। পড়ন্ত চাঁদের মেটে জ্যোৎস্নার দিকে তাকিয়ে ছ্যাট করে উঠল বুকের ভেতর। নেশা কেটে যাওয়ার অবসাদে ভীরু দুর্বল পায়ে চারু বাড়ি ফিরল। চাকরটা সদর খুলে দিল। শোয়ার ঘরের ভেজানো দরজা খুলে দুরু দুরু বুকে ঢুকল চারু। বিছানার ওপরে বালিশে মুখ গুজে নিঃসারে পড়ে আছে কমলা। ঘরে আলো জ্বলছে। ঘুমুচ্ছে কি জেগে আছে ভালো করে বোঝা যায় না। খুট করে চারু আলোটা নিভিয়ে দিল। তারপর খাটের একেবারে কোণ ঘেঁষে শুয়ে পড়ল নিঃশব্দে। মনে অস্বস্তি যতই থাক, ঘুম ভাঙল পরদিন ৯টার পর। আজ রবিবার, অফিসের তাড়া ছিল না। তবু ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গেই চারুর মনে হল সময় থাকতেই তার বুদ্ধিমানের মতো পালিয়ে যাওয়া উচিত। এখন আর কোনো আড়াল নেই তার আর কমলার ভেতরে। আশ্রয় নিয়ে আত্মরক্ষা করবার মতো জায়গাও নেই তার। সময় থাকতেই জামাটা গায়ে গলিয়ে বেরিয়ে পড়া দরকার। কিন্তু কমলা সে সময় দিল না। একটা চায়ের পেয়ালা নিয়ে ঘরে ঢুকল। মাথা নিচু করে চায়ে গোটা তিনেক চুমুক দেওয়া পর্যন্ত অপেক্ষা করল কমলা। তারপর শান্ত গলায় বলল, আজই আমাকে রংপুরে পাঠাবার ব্যবস্থা করে দাও। চারুর হাত কেঁপে উঠল। এক ঝলক চা চলকে পড়ল গায়ে। কমলা বলল, মেয়েরা সব সইতে পারে, ছেঁড়া কাপড় পরতে পারে, দরকার হলে ৩ দিন উপোস করে থাকতে পারে, কিন্তু মেয়েলি পুরুষকে সহ্য করতে পারে না। তার স্বামীকে যখন লোকে মেয়ে মানুষ বলে ঠাট্টা করে তখন অপমানে তার মাথা কাটা যায়। বিবর্ণ মুখ তুলে চারু তাকালো। যে জিনিসটা দুদিন ধরে ঝাপসা কুয়াশার মতো মাথার ভেতরে ঘুরছিল
এইবারে সেটা স্পষ্ট হয়ে গেছে। ঘৃণায় সংকুচিত হয়ে গেছে কমলার নিষ্ঠুর মুখ। শ্রদ্ধা ভালোবাসার একটা সামান্য রেখাও পর্যন্ত কোথাও নেই। কমলা আবার বললে, এখানে আসবার পরই কথাটা আমি শুনেছিলাম। প্রথম অতটা ভেবে দেখিনি, এখন পরিষ্কার বুঝতে পারছি তোমার মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ব নেই। তা যদি থাকতো তাহলে কাল রাতে অমনভাবে চোরের মতো বিয়ে বাড়িতে পালিয়ে যেতে না। তোমার না হয় লজ্জা ঘেন্না বলে কিছু নেই, কিন্তু আমার একটা সহ্যের সীমা আছে। তুমি যদি মেয়েলিপনা বন্ধ না করো, পুরুষের মতো যদি বুক ফুলিয়ে চলতে না পারো, তাহলে আমাকেই এখান থেকে চলে যেতে হবে, হয়তো চিরদিনের জন্যে। চারু আবার কমলার মুখের দিকে তাকালো। অসহ্য ঘৃণা পুঞ্জিত হয়ে আছে সেখানে। চাবুক খাওয়া কুকুরের মতো পথে বেরিয়ে পড়ল চারু। মনের কোনো অবলম্বন নেই কোথাও। একটা শূন্য আকাশের ভেতর দিয়ে ঘুরপাক খেতে খেতে এসে যেন আছড়ে পড়েছে মাটির দিকে। এতদিন যা কিছু নিয়ে তার দিন কাটছিল, মুহূর্তের মধ্যে কে যেন তার সব কিছু লুট করে নিয়েছে। নিঃশেষে দেউলে করে দিয়ে গেছে চারুকে। এখন এখন সে কি নিয়ে থাকবে? 10-12 বছর বয়স থেকে দিনের পর দিন চারু ফিমেল পার্টে নিজেকে তৈরি করেছে অক্লান্ত ধৈর্যে, অকুণ্ঠ চেষ্টায়। একদিন যেটা তার প্রসাধন ছিল, আজ সেটা তার দেহ মনের সঙ্গে একাকার হয়ে গেছে। শামুকের খোলার মতো ওটা আজ আর তার কাছ থেকে ছিনিয়ে নিলে নিজেকে রক্ষা করবার গর্বটাকেই যেন সে হারিয়ে ফেলবে। ড্রামাটিক ক্লাবের মহলায় সে থাকবে না। রিহার্সালের ফাঁকে ফাঁকে যখন গরম চা আর মুরগির কাটলেট আসবে, তখন তাতে কোনো ভাগ থাকবে না চারুর। তার মুখ চেয়ে বাছাই করা হবে না নতুন নাটক। প্রথম অভিনয়ের রাত যখন ঘনিয়ে আসবে, শহরের দেওয়ালে দেওয়ালে গাছে গাছে যখন টাউন ড্রামাটিক ক্লাবের লাল কালিতে লেখা পোস্টার পড়বে, তখন তাতে কোথাও লেখা থাকবে না নাম ভূমিকায় চারু বিশ্বাস। তারপর সেই রোমাঞ্চকর সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, থিয়েটার হলের পাশের পানের দোকানগুলোয় অন্য দিনের চাইতে জোরালো আলো জ্বলবে। ভিড় জমানো রেস্তোরাঁ থেকে ভেসে আসবে চপ ভাজবার গন্ধ। লোকের ভিড় শুরু হবে কাউন্টারে। তখনও মেকআপ রুমের আয়নার সামনে দাঁড়িয়ে ভুরুতে পেন্সিল টানবে না চারু? ঠোঁটে ঠোঁট চেপে মিলিয়ে নেবে না লিপস্টিকের রং? ওদিকে হলের ভেতরে ভরে আসা আসনগুলো থেকে লোকের কলকাকলি উঠতে থাকবে। পড়ে থাকা ড্রপের পেছনে বাজতে থাকবে অর্কেস্ট্রা, আর তার সুরে যুদ্ধের ঘোড়ার মতো প্রতীক্ষায় ছমছম করবে রক্ত। তখনও চারু কোথাও থাকবে না। তারপর ড্রপ সরে গেলে ফোকাসের আলোয় যখন দর্শকের চোখের সামনে দেখা দেবে অপূর্ব অবিশ্বাস্য ইন্দ্রলোক, তখন যে স্বপ্নচারিণী নায়িকার আশ্চর্য অভিনয়ে ঘন ঘন হাততালি পড়তে থাকবে, সে আর যেই হোক, চারু বিশ্বাস হবে না। চারুর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে চাইল। এইসব দুর্ঘটনা ঘটবার আগে, এই ভয়াবহ পরাজয় স্বীকার করে নেওয়ার আগে সে পাগল হয়ে যাবে। অসম্ভব, অসম্ভব। কোথা থেকে যেন কেউ ডেকে উঠল, চারুদা। চারু থমকে দাঁড়ালো। একটা আচ্ছন্নতার ঘোর কেটে গেল হঠাৎ। পাশের বাড়ি থেকে ওই একটি মেয়ে ওকে ডাকছে। বাড়িটা চীনা ক্লাবের একজন উৎসাহী পান্ডা গোপাল ডাক্তারের। ওই মেয়েটি গোপালের ছোট বোন। নাম ওর টেঁপি। অসময়ে চায়ের ফরমাস দিতে গেলে গোপাল ওকে টেপু বলেও ডাকে। চারু বলল, কি রে? একটা দরকার আছে, এসো না একবার। মনের ভেতর একরাশ জমাট মেঘ সত্ত্বেও চারু কৌতুক বোধ করল। ব্যাপারটা জানা। তাদেরই ব্যাংকের মনীষ বলে একটা ছেলের সঙ্গে টেপির পূর্ব রাগ চলছে। বিয়ের কথা উঠবার পরেই মনীষ এ বাড়িতে আসা বন্ধ করেছে। ওর হাতে চিঠিপত্র চলে এখন। মাঝে মধ্যেই চারুকেই দূতের কাজটা করতে হয়। দুজনেই ওকে এত বিশ্বাস করে।
অতএব খানিকক্ষণ গিয়ে বসতে হলো গোপাল ডাক্তারের বসবার ঘরে। চা খেতে হলো, গল্প করতে হলো গোপালের জ্যাঠামশাইয়ের সঙ্গে। শেয়ার বাজার নিয়ে গবেষণাও করতে হলো আধ ঘণ্টা। তারই মধ্যে এক ফাঁকে টেপি হাতে একখানা নীলখাম গুজে দিয়ে গেল। কিন্তু এই আধ ঘণ্টার ভেতরেই নিজের ক্লান্ত মনটাকে যেন অনেকখানি সজীব করে তুলতে পারল চারু। এই পীড়িত বিপর্যয় অবস্থায় এটুকুই তার দরকার ছিল। অস্থিরতাটা এখনো দাপাদাপি করছে মাথার ভেতরে, তবু তাড়াতাড়ি কিছু নেই। ভেবেচিন্তে ঠিক করতে হবে কমলার ব্যাপারটা। দুপুরবেলা আর একটা কথাও বলল না কমলা। নিঃশব্দে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চারু একখানা বাংলা উপন্যাস নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। কমলা মেঝেতে মাদুর পেতে সেলাইয়ের কল নিয়ে বসল। ওই কলটার একটানা শব্দ শুনতে শুনতে বারবার বই থেকে মন বিচ্ছিন্ন হয়ে যেতে লাগলো চারুর। এলোমেলোভাবে অনেকগুলো কথা সে ভাববার চেষ্টা করতে লাগল। তারপর সমস্ত ভাবনা একরাশ ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মিলিয়ে গেল। গত রাতের অসম্পূর্ণ ঘুম চোখের পাতায় ঘন হয়ে চেপে বসতে লাগল। কিছুক্ষণ ধরে একটা অর্থহীন ছায়ামূর্তির মতো মনে হতে লাগল কমলাকে। একদল ভোমরার গুঞ্জনের মতো মনে হতে লাগল সেলাইয়ের কলের আওয়াজ। তারপর কমলাই তাকে জাগাল। ধরফর করে উঠে বসল চারু। বাইরে বিকেল নেমেছে। খোলা জানলা দিয়ে এক মুঠো লাল আলো যেন কেউ ছুঁড়ে দিয়েছে কমলার মুখের ওপর। সে আলোয় কমলার মুখ জ্বলছে, চুল জ্বলছে, চোখ জ্বলছে। দুটো আলোর মতো জ্বলছে চশমার কাঁচ। আশ্চর্য রক্তিম আর অদ্ভুত জ্বলন্ত দেখাচ্ছে কমলাকে। কমলার হাতে সেই শিরোনামহীন নীল খামটা কখন জামার পকেট থেকে সে বের করে নিয়েছে। চারু বলল, ওটা যে। সাপের মতো তর্জন করে উঠল কমলা। থাক, ওটা আমার নয়। বিহ্বলভাবে চারু ব্যাপারটা ব্যাখ্যা করতে চাইল। নিশ্চয়ই নয়, তাহলে তোমার বুক পকেটে অমনভাবে বুকের কাছে ধরা থাকবে কেন, বলতে পারো? চারু আবার কিছু একটা বলতে চেষ্টা করল, কিন্তু তার আগেই শুরু করেছে কমলা। একটা হিংসা জর্জরিত তীক্ষ্ণ হাসিতে ভরে গেছে কমলার মুখ। তাই ভাবি, অমনভাবে মেয়ে মহলে ঘোরাফেরা করো কেন? বৃহন্নলা সেজে থাকতে জানলেই অন্তঃপুরের দ্বার খোলা পাওয়া যায়। যাক, তোমার উপরে এবার আমার শ্রদ্ধা হচ্ছে। শ্রদ্ধা, একটা অত্যন্ত আশ্চর্য অপ্রত্যাশিত শব্দ চারুর কানে এসে লাগল। চারু আর একবার ভালো করে দেখতে চাইল কমলার মুখ। থিয়েটারের লাল ফোকাসের মতো জানলা দিয়ে ওই যে রোদের ধারাটা এসে কমলার মুখে পড়েছিল, চোখের পলকে সেটাকে সরিয়ে নিল কে? সমস্ত ঘরময় এখন ছাই রঙের পাণ্ডুর ছায়া, আর সেই ছায়ায় কমলাও বিচিত্রভাবে ছাই বর্ণ হয়ে গেছে, যেন এতক্ষণ ধরে জ্বলতে জ্বলতে পুড়ে নিঃশেষ হয়ে গেছে এইবার। তার দৃষ্টিতে আর ঘৃণা নেই, গম্ভীর কঠিন মুখে আর শাসনের পুঞ্জ মেঘ নেই, শুধুই ভয়। একরাশ ভয় স্তব্ধ হয়ে রয়েছে সেখানে। যেমন নখ দর্পণের কাজলে মানুষ নাকি প্রেতাত্মাকে দেখতে পায়, তেমনি কমলার মুখের ওই কালো ভয়ের কজ্জলিত দর্পণে নিজের আর একটা রূপ দেখতে পেল চারু। হঠাৎ তার সোজা হয়ে দাঁড়াতে ইচ্ছে করল নাটকের জল্লাদের মতো সকলের ওপরে মাথা উঁচু করে দাঁড়াতে। পিছের মেরুদণ্ডটা তার শিরশির করতে লাগল, যেন লোহার মতো শক্ত হয়ে উঠেছে সেটা। একটা ঊর্ধ্বমুখী আকর্ষণে তত্তর করে উঠে যেতে চাইছে ওপরে। ওই চিঠিটা যে তার নয়, মণি আমার যে সম্পূর্ণ অন্য লোক, 3 দিন যাকে না দেখে মনুর চোখে ঘুম আসছে না, সে যে আর একজন, একথা ব্যাখ্যা করবার বিন্দুমাত্র উৎসাহ বোধ করল না চারু। এমনকি কমলা যখন সেটাকে হিংস্রভাবে ছিঁড়ে টুকরো টুকরো করতে লাগল, তখনও নয়।
কমলার কালো মুখে তখনও সেই নখ দর্পণের মায়া কাজল, যে কাজলে মানুষ শুধু প্রেতাত্মাকেই দেখে না, নিজের আত্মাকেও কখনো কখনো দেখতে পায়। শেষ বোমাটা ফাটল সন্ধ্যাবেলায় ক্লাব ঘরে। স্থির নিশ্চিন্ত গতিতে ডান পা আগে ফেলে চারু ভেতরে ঢুকল। তারপরে বিনা ভূমিকায় বলল, আর আমি ফিমেলের পাঠ করব না সদাশিবদা, আপনারা এবার ললিতকেই পিয়ারার পাঠটা দেবেন। সদাশিব এবারে আর প্রতিবাদ করলেন না, প্রতিবাদের ভাষাই যেন খুঁজে পেলেন না, শুধু তাকিয়ে রইলেন চারুর দিকে। শুনছিলেন আজকের গল্প শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দর্পণ। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।